করোনা রোধে কাল থেকে লকডাউন, খোলা থাকবে জরুরি সেবা ও কারখানা। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই প্রজ্ঞাপন। লকডাউনের খবরে বাস, ট্রেন, লঞ্চে বাড়ি ফেরার ভিড়, গ্রামে যাওয়া রোধ ও লকডাউন বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। করোনায় বিশ্বে ৩ গুণ বেড়েছে গর্ভাবস্থায় মা ও শিশুর মৃত্যু। অনুন্নত দেশগুলোতে হার সর্বোচ্চ বলছেন বিশেষজ্ঞরা। রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হেফাজত নেতা মামুনুলকে ছেড়ে দিয়েছে পুলিশ। বিভিন্ন স্থানে হেফাজতের ভাঙচুর তাণ্ডব। লকডাউন ঘোষণা হলে কাল থেকে বন্ধ হতে পারে ২১শে বইমেলা। সিদ্ধান্ত শিগগিরই, বড় ক্ষতির শঙ্কায় প্রকাশকেরা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত খবর। লকডাউনে করণীয় নিয়ে জরুরি বৈঠক শেষে নথি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তার অনুমতি মিললেই জারি হবে প্রজ্ঞাপন। লকডাউনে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে বলে ইঙ্গিত মিলেছে। এর বাইরে শুধু পোশাক কারখানা খোলা রাখার কথা বলা হয়েছে। তবে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করতে হবে। এ নিয়ে আজ জারি হতে পারে প্রজ্ঞাপন। ইঙ্গিত মিলেছে। এর বাইরে শুধু পোশাক কারখানা খোলা রাখার কথা বলা হয়েছে। তবে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করতে হবে। এ নিয়ে আজ জারি হতে পারে প্রজ্ঞাপন। এর আগে ২৯শে মার্চ দেশে করোনা সংক্রমণ বাড়ায় ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর আগে সোমবার থেকে ১ সপ্তাহের জন্য দেশে লকডাউন দেওয়ার কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রেলমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের সময় যাত্রীবাহী ট্রেন চলবে না। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে চলেছে। এরই মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ডও হয়েছে। এই অবস্থায় কয়েকদিন ধরেই আলোচনায় ছিল সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন হবে কিনা। শনিবার সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সোমবার থেকে ১ সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে ১ সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। তবে নিজেদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ। এদিকে এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এ সময় জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কারখানা। শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন কর্মীরা। দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার ২-৩ দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ১ সপ্তাহের জন্য। এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে। গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর সংক্রমণ বাড়তে থাকলে একই বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। শুরুতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হলেও পরে মেয়াদ বাড়ে কয়েক দফা। তবে করোনা সংক্রমণ কমে এলে বিধিনিষেধ তুলে নেয় সরকার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে লকডাউন ঘোষণার পর ঢাকা ছাড়তে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে ভিড়। শনিবার সন্ধ্যার পর থেকেই দেখা দেয় টিকিট সংকট। এদিকে ৬০% ভাড়া বাড়লেও পুরোপুরি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় আবারও লকডাউন ঘোষণায় রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে মানুষের বাড়ি ফেরার ভিড়। সন্ধ্যার পরপরই শনি ও রবিবারের টিকিট শেষ হয়ে যায় বিভিন্ন রুটের। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আজকে বাড়ি ফেরার উদ্দেশ্য হচ্ছে আগামী পরশু শুনছি লকডাউন দিয়ে দিবে 7 দিনের জন্য। এখন এটা তো অনিশ্চিত, যদি আরো বেড়ে যায় পরে কিভাবে বাড়ি ফিরবো।
হ্যাঁ, ভাড়া তো 60% আপের জন্য এটাই নিচ্ছে আর কি, যেটা 220 টাকা ওটা 350 টাকা নিচ্ছে। সরকার বলতেছে 7 দিনের জন্য, আমরা শুনতেছি পরবর্তীতে আবার এক্সটেনশন হইতে পারে। কাউন্টার কর্তৃপক্ষ বলছে সরকারের নির্দেশনায় অর্ধেক যাত্রী নিচ্ছেন তারা। লকডাউনের কারণে ঘোষণা শোনার পরে মনে করেন আজকে রাত্রে কোনো গাড়িতে কোনো সিট নাই, আগামীকালকে কোনো গাড়িতে কোনো সিট নাই, দিন দিয়ে রাতে কোনো গাড়িতে কোনো সিট নাই। প্রতি 2 সিটে একজন করে বসতে পারবে। ভাড়া সরকার যেটা নির্ধারিত করে দিয়েছে সেভাবে ভাড়া রাখতেছে। আগামী সোমবার থেকে বন্ধ থাকবে ট্রেন ও অভ্যন্তরীণ বিমান চলাচল। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সোমবারে লকডাউনের আগে বাসস্ট্যান্ডের পরিস্থিতির বিষয়ে আরো বিস্তারিত জানাতে বা রাজধানীর মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সকাল থেকে বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? এবং আরেকটি অভিযোগ পাওয়া গেছে যে 60% ভাড়া বাড়ানো সত্ত্বেও স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না। তো এই বিষয়ে কেমন পর্যবেক্ষণ দেখছেন? সাফাত, স্বাস্থ্যবিধির কথাটা যদি বলি, আমরা যখন এখান থেকে বাস ছেড়ে যেতে দেখছি তখন যে অর্ধেক যাত্রী নেওয়ার কথা সেই যাত্রী নেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এরকম যে রাস্তার মাঝখান থেকেও কিছু যাত্রী তোলা হচ্ছে এবং সেই ক্ষেত্রে অর্ধেক যাত্রী নেওয়া, অর্থাৎ স্বাস্থ্যবিধির যে লঙ্ঘনের বিষয়টি সেটি কিন্তু চোখে পড়ছে। আমি যদি আপনাকে মহাখালী বাস টার্মিনালের অবস্থাটা এখন দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু মহাখালী বাস টার্মিনালে অনেক ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। যেহেতু লকডাউন দেওয়া হয়েছে, আসলে মানুষকে ঘরে রাখার জন্য কিন্তু অনেকটা ঈদের আনন্দের মতো করে রাজধানীবাসী ঢাকা ছাড়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সকাল থেকে এমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন বাস টার্মিনালগুলো ঘুরে। আমরা সকাল থেকে এই মহাখালী বা সায়দাবাদ বা গাবতলীতে যতটুকু খোঁজ নিয়েছি বা জানতে পেরেছি, এইসব জায়গাগুলোতে কিন্তু ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেশিরভাগই আসলে যারা যাচ্ছেন নারী ও শিশু, এরাই কিন্তু আসলে বেশিরভাগ মুভ করছেন বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই পুরো করোনার মধ্যে যখন সাধারণ মানুষকে ঘরে রাখার জন্য এই সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য লকডাউনটি দেওয়া হলো, তখন এমন একটি যে হঠকারী সিদ্ধান্ত আসলে রাজধানীবাসী নিচ্ছে, এটার জন্য আসলে সংক্রমণের হার কতটুকু কমবে বা বাড়বে সে বিষয় নিয়ে কিন্তু একটি শঙ্কা রয়ে গেছে। এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সকালে যখন এইখানে এসেছিলাম আমরা দেখেছিলাম যে আসলে যে ভিড়টি ছিল সময়ের সাথে সাথে ভিড়টি কমার কথা থাকলেও বা এরকম একটি ধারণা কিন্তু দিয়েছিল আমাদেরকে পরিবহন শ্রমিকরা বা নেতারা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে ভিড় কমছে না, সময়ের সাথে সাথে ভিড়টি আরো বাড়ছে। এবং পরিবহন নেতারা যারা বা শ্রমিকরা যারা রয়েছেন তারা বলছেন যে দুপুর 12টা পর্যন্ত যেহেতু ননস্টপ আসলে বাস ছেড়ে যাবে এখান থেকে, সেক্ষেত্রে যাত্রীর চাপ আসলে দুপুর 12টা পর্যন্ত কমার খুব একটা সম্ভাবনা নেই। দুপুর 12টার পরে কিছুটা কমতে পারে। এবং আপনি জানেন যে আজকে যেহেতু অফিস খোলা আছে, লকডাউন কালকে থেকে হবে, সেক্ষেত্রে আজকে অনেকেই কিন্তু অফিস করতে হচ্ছে। বিকেলের দিক থেকে আসলে ভিড় আরো অনেক বেশি বাড়বে বলে কিন্তু ধারণা করছেন। এবং দু একটি কাউন্টারের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে বিকেলের দিকে যে বাস আছে সেগুলোর টিকিট কিন্তু অগ্রিম বিক্রি হয়ে গেছে গতকালকে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে মানুষের রাজধানী ছাড়ার যে ঝোঁকটি সেটি খুব ভালোভাবেই চোখে পড়ছে আমাদের। আমরা এইসব বিষয় নিয়ে আসলে জনস্বাস্থ্যবিদ যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম পরিস্থিতিতে আসলে ঢাকা ছাড়াটা কতটুকু যৌক্তিক হচ্ছে। তারা কিন্তু বলছেন যে যদি ঢাকা থেকে আসলে এভাবে মানুষ রাজধানী থেকে ঘরমুখো হয়, সেক্ষেত্রে সংক্রমণ কমার চেয়ে বৃদ্ধির সংখ্যাটাই কিন্তু বেশি থাকছে। আপনি জানেন যে সাফাত, গতবার যখন লকডাউন দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে এরকম একটি ভিড় পড়েছিল পুরো রাজধানী জুড়েই ঘর ফেরা মানুষের। এবারও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকে কিন্তু এই শঙ্কার যে বিষয়টি সেটি কিন্তু রয়েই যাচ্ছে যে মানুষ যদি এভাবে ঘরে ফিরতে থাকে সেক্ষেত্রে করোনার সংক্রমণটি আসলে কতটুকু কমবে, সেক্ষেত্রে করোনার সংক্রমণ আরো বৃদ্ধির শঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লকডাউনের আগে বাসস্ট্যান্ডের পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। বাসের পাশাপাশি সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ে যাত্রীর চাপ। লকডাউনের মেয়াদ 7 দিনের বেশি হতে পারে ধারণায় গ্রামে ফিরছেন বলে জানিয়েছেন তারা। এদিকে চাপ বাড়ায় লঞ্চের ডেকে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না বলছে লঞ্চ কর্তৃপক্ষ। করোনা সতর্কতায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা আসে শনিবার দুপুরে। এর পরপরই ঢাকা ছাড়তে সদরঘাট লঞ্চ টার্মিনালে নামে যাত্রীর ঢল। লকডাউনের কারণে করোনা ঝুঁকি নিয়েই গন্তব্যে ছুটছেন তারা। লকডাউন দিয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে কারণে আগে আগে চলে যেতেছি। ফ্যামিলি নিয়ে বাড়িতে যাইতেছি, মনে পরে নাও যাইতে পারি, সমস্যা হইতে পারে, এই কারণে মানে চলে যেতেছি আর কি। বাড়তি চাপে ডেকে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনার কোনো পরোয়াই করা হয়নি। ছিল চিরাচরিত সেই ভিড়।
দুজনের জায়গায় একজন যাত্রী এরকমও বলা হয় না, বাড়তি ভাড়া এটা শুনছি। বাসে টাসে এখানে 60% ভাড়া দিয়ে আছি, কিন্তু লঞ্চে বলে নাই, এগুলা বলে নাই। লঞ্চ কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা পালনে তাদের চেষ্টার কমতি নেই, তবে অতিরিক্ত যাত্রীর চাপে অসহায় তারা। লকডাউনের আগের দিন রোববার যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলেও ধারণা করছে নৌযান কর্তৃপক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি সেসব এলাকার মানুষ যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষত লকডাউনের ছুটির সুযোগে কেউ যাতে গ্রামে না যায় তা ঠেকানোর উপর জোর দিচ্ছেন তারা। প্রয়োজনে লকডাউনের সময় বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সংক্রমণ ঠেকাতে সারা দেশে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে আশঙ্কা তৈরি করেছে গত বছরের অভিজ্ঞতা। ছুটি পাওয়ার পর গ্রামে যাওয়ার প্রবণতা তৈরি হয় অনেকের মধ্যে। তাই ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরের মতো অধিক সংক্রমিত এলাকা থেকে কেউ যাতে অন্য এলাকায় না যায় তা ঠেকানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকা বা বড় শহর থেকে গ্রামে বা অন্যান্য মফস্বল শহরগুলোতে মানুষের যাওয়ার ব্যাপারে একটি নেগেটিভ কনোটেশন থাকতে হবে, যে নেতিবাচক ভাবে বা এটাকে নিবৃত্ত করা, নিরুৎসাহিত করার জন্য যানবাহন চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ। জরুরি প্রয়োজন ছাড়া বড় শহর ছেড়ে মানুষ যেন গ্রামে অথবা মফস্বল শহরগুলোতে না যায়। কুমিল্লা, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর আরো জায়গা আছে, সেই সমস্ত জায়গায় যাতে মহামারীটা স্প্রেড না করতে পারে, তাহলে তো আমরা ম্যানেজ করতে পারবো না। পুরো দেশেই যদি রোগটা এই হারে ছড়িয়ে যায় সেটাকে ম্যানেজ করা সম্ভব? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 29 মার্চ থেকে দৈনিক রোগী শনাক্ত 5000-এর ওপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শহর থেকে যদি মানুষ, তাদের সংক্রমিত মানুষেরা এবং তারা ভাইরাস বহন করে সারা দেশে ছড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু যে উপকারটি আমরা পাওয়া উচিত সেটি পাওয়ার বদলে বরঞ্চ সংক্রমণটি দেশের সারা দেশ জুড়ে বিস্তৃত হয়ে পড়বে। এবং এটিকে 1 সপ্তাহ নয়, আসলে বিজ্ঞান অনুযায়ী আসলে 2 সপ্তাহের জন্য আসলে এটিকে নিয়ন্ত্রণ করা দরকার। বিশেষজ্ঞরা বলছেন মানুষের অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে না পারলে সুফল মিলবে না লকডাউনের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে করোনা পরীক্ষায় ভোগান্তি আরও বেড়েছে। রোগের প্রকোপ বাড়ায় চাপ বেড়েছে হাসপাতালে। পরীক্ষার ফল পেতেও দেরি হচ্ছে, এই কারণে আটকে আছে অনেক রোগীর চিকিৎসা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন প্রথম ঢেউয়ের চেয়ে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক হতে পারে। স্কুল শিক্ষক আজিজুর রহমান 5 দিন ধরে ভুগছেন জ্বরে। শনিবার সকাল 7টায় ভাগ্নিকে সঙ্গে নিয়ে করোনা পরীক্ষা করাতে আসেন মুগদা হাসপাতালে, কিন্তু 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দাঁড়িয়ে থেকে আসলে করোনা টেস্ট করানোটা মানে রোগীদের জন্য কতটুকু আসলে সুবিধা বয়ে আনে এটা আমাদের জানা নেই। রাজধানীর বনশ্রীর বাসিন্দা অ্যাডভোকেট ফয়জুন্নেসা সরকার এসেছেন করোনার নমুনা দিতে। তিনিও 10 দিন ধরে ভুগছেন জ্বরে। পরীক্ষার জন্য নানান জায়গায় চেষ্টা করেছেন, শেষমেশ এসেছেন এখানে। পরীক্ষা করার জন্য আসছি আমি। 3-4 দিন যাবত অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আমি কোথাও কোনো করতে পারি না, সিরিয়াল পাই না, ঢুকতে দেয় না, এই পরিস্থিতি। আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, আমার হার্টের সমস্যা, কিডনির সমস্যা। ফয়জুন্নেসের মতো অনেকেই করোনার পরীক্ষা করাতে এসে পড়েছেন দুর্ভোগে। তাদের দাবি ফজরের নামাজ পড়ে দাঁড়িয়েছেন লাইনে, এর মধ্যে সিরিয়াল ভঙ্গ নিয়ে জড়িয়েছেন তর্কেও। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে অনীহা। সকাল 6টায় আসছে, এখন 10টা বাজে, 4 ঘন্টা। আমার করোনা হয়েছে কিনা এটা জানার জন্য কিন্তু টেস্ট করতে আসছে, কিন্তু এখানে অসংখ্যজন যেভাবে গিজ করে দাঁড়িয়ে থাকে, এটাকে শৃঙ্খলার সাথে যদি করোনা টেস্টটা নেওয়া হয় তাহলে সবাই ভালো হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 280 জনের নমুনা নেন তারা, তবে পরীক্ষা বাড়াতে আরেকটি মেশিন বসানোর পরিকল্পনা আছে তাদের। আরও একটি আরটিপিসিআর মেশিনের চাহিদা আমরা অলরেডি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। আমরা অপেক্ষায় আছি যে আমরা তাড়াতাড়ি এই আরটিপিসিআর মেশিন পেয়ে যাব। এদিকে বিএসএমইউতে নমুনা দেওয়ার পর ফল পেতে দেরি হওয়ার কেউ কেউ পড়েছেন ভোগান্তিতে। যখন টেস্ট করা হয়েছে এখন পর্যন্ত কোনো SMS যায় নাই। আজকে সকালে অপারেশন শুরু হওয়ার কথা, কিন্তু ওনারা কোভিড টেস্ট ছাড়া অ্যালাউ করবে না। শুনেছি যে সার্ভারের সমস্যা, কিন্তু আমাদের কি করার আছে, আমরা কি করব এই মুহূর্তে। 1 মাসের ব্যবধানে দেশের চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে প্রায় 69%। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনায় হাসপাতাল পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে মুগদা মেডিকেল হাসপাতাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ। পারভেজ, মুগদা হাসপাতালে এখনকার আইসিইউ সংকট কেমন দেখছেন এবং রোগী ভর্তির হার কেমন? মুগদা হাসপাতালে রোগী ভর্তি এবং আইসিইউ শয্যার কথা যে বলতে চাই তাহলে বলা যেতে পারে যে একেবারে ফাঁকা নেই। গতকালের যে তথ্য আমার কাছে আছে তা হলো যে 310 শয্যার এই করোনা হাসপাতালে গতকাল মাত্র 10টি শয্যা ফাঁকা ছিল এবং একই সঙ্গে আইসিইউ কোনো ফাঁকা নাই। অর্থাৎ বলা যাচ্ছে যে মুগদাতে রোগী ভর্তি করার মতো অবস্থা কিন্তু এখন সেই অবস্থায় নাই। একই সঙ্গে আপনাকে এই ফাঁকে একটু বলতে চাই যে আমরা এর আগে একটা প্রতিবেদন দেখছিলাম করোনা পরীক্ষা নিয়ে এবং সেই প্রতিবেদনে যে মানুষের ভোগান্তি শুনছিলাম সেই ভোগান্তি কিন্তু আজকেও আমরা এখানে দেখেছি। অনেকেই ফজরের নামাজে পড়ার পর অনেক ভোরে এসেছেন এবং অনেকে রোদে দাঁড়িয়ে আছেন এবং একই সঙ্গে তাদের ভাষ্য হচ্ছে যে এইভাবে কষ্ট করে পরীক্ষা দেওয়াটা, যেহেতু তারা করোনা সাসপেক্টেড কারো উপসর্গ আছে, এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরীক্ষা করাটা তাদের জন্য এক ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। এবং যে কথাটি বারবার এর আগেও আমরা বলেছি, আবার বারবার বলা হচ্ছে যে যারা পরীক্ষা করাতে আসছেন তাদের মধ্যে যে সামাজিক দূরত্ব কিংবা যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি থাকা দরকার সেটি কিন্তু হচ্ছে না, হয় না। এবং একই সঙ্গে এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার আমার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে যেহেতু করোনা বাড়ছে সেখানে এই টেস্টের যে ভোগান্তিটা, এই বারবার থাকছে, গত বছর ছিল এবারও থাকছে, এই ভোগান্তিটা কমানো যেন হয়, তাহলে মানুষ হয়তো টেস্ট খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। একই সঙ্গে যে হাসপাতাল চিত্র বলছিলাম যে ঢাকা রাজধানীতে 10টি করোনা হাসপাতাল আছে। করোনা হাসপাতালে এখন কোনো আইসিইউ শয্যা ফাঁকা নাই। গতকালের তথ্য অনুযায়ী মাত্র 10টি করোনা হাসপাতাল আছে। করোনা হাসপাতালে এখন কোনো আইসিইউ শয্যা ফাঁকা নাই। গতকালের তথ্য অনুযায়ী মাত্র 3টি ফাঁকা আছে। অর্থাৎ আজকে যে রোগী আবার বাড়ছে, বলা যেতে পারে আইসিইউ শয্যা ফাঁকা থাকবে না। একই সঙ্গে রাজধানীতে যে 10টি হাসপাতাল আছে তার মধ্যে মাত্র 105টি সাধারণ শয্যা ফাঁকা আছে। এতে করে বোঝা যাচ্ছে যে আজকে এবং আগামীকাল এই যে 105টি ফাঁকা আছে সেটিও ভর্তি হয়ে যাবে। এবং একই সঙ্গে নতুন করে যদি হাসপাতাল শয্যা বাড়ানো না যায় তাহলে কিন্তু করোনা রোগীরা প্রচন্ড আকারে ভোগান্তিতে পড়বেন এবং অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারবেন না, এমন অবস্থায় কিন্তু সৃষ্টি হয়েছে। এবং একই সঙ্গে শেষ কথাটি বলতে চাই, মুগদা হাসপাতালে রোগী ভর্তি করার মতো অবস্থা কিন্তু এখন নাই। গতকালকে তথ্য অনুযায়ী মাত্র 10টি বেড ফাঁকা আছে। তো এই ছিল সর্বশেষ মুগদা হাসপাতাল থেকে। মুগদা হাসপাতাল থেকে করোনার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। বিজিএমইএ এর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ আজ। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ফোরাম ও সম্মিলিত পরিষদ। ধান কাটতে হাওড়ে যেতে ভয় পাচ্ছে সুনামগঞ্জের শাল্লায় হামলার শিকার সংখ্যালঘুরা। গোলায় ধান তোলা নিয়ে সংশয়। সাত দিনের লকডাউনের খবরে রাজধানীর বাজার সুপার শপে শনিবার সারাদিনই চলে কেনাকাটার হিড়িক। পাড়া মহল্লার দোকানপাটেও ছিল ক্রেতার ভিড়। তবে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে বলে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন সুপার শপে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি নিত্যপণ্য কিনছেন। ক্রেতারা বলছেন লকডাউনের সময় ঘরে থাকতেই পণ্য কিনছেন তারা। লকডাউন শুরু হচ্ছে সোমবার থেকে, সো বাসার থেকে বের হওয়া পসিবল না, এই জন্য আগে থেকে আমরা কেনাকাটা করে নিচ্ছি। এই চাল ডাল চিনি এগুলো নিয়ে গেলাম, 15-20 দিন হয়তো এতে চলবে আর কি। পাইকারি ও খুচরা বাজারেও বেড়েছে পণ্যের চাহিদা। বিক্রেতারা বলছেন শনিবার বিকেল থেকেই বেড়েছে বিক্রি। আসলে 7 দিনে হঠাৎ করে লকডাউন দিয়ে দিচ্ছে, আমরা বুঝতে পারতেছি না কি করব। এখন 7 দিন পর আসলে 7 দিন আমরা বের হতে পারবো কি পারবো না, আবার লকডাউন এক্সটেনশন হবে কিনা, আমরা সবকিছু মিলায় একটু দুশ্চিন্তার মধ্যে আছি। আপাতত 7 দিনের কেনাকাটা টুকটাক যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো আমরা কিনতে আসছি। অতিরিক্ত নিতেছে, মাসের বাজারের চেয়ে চাহিদার অনুযায়ী অতিরিক্ত তারা ক্রয় করতেছে। করোনার স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। বিক্রি বাড়লেও বাজারে পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লকডাউন ঘোষণার পরপরই রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়েছে ভিড়। কেনাকাটার সময় বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আমরা দেখেছি যে কেউ কেউ লকডাউন যদি বৃদ্ধি পেয়ে যায় এই শঙ্কায় অনেকেই 1 সপ্তাহ বা 15-20 দিনের বাজার করে রাখছেন। এই মুহূর্তে বাজারে ক্রেতার চাপ কেমন দেখছেন এবং এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যে আমরা ঠিক এর আগের বুলেটিনে দেখাচ্ছিলাম রাজধানীর কাঁচা বাজারগুলো থেকে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। মুদি দোকান বা এই মুদি সামগ্রী যেসব দোকানে রয়েছে সেগুলোতে আমি যদি আপনাকে একটু দেখাই, এইসব দোকানে কিন্তু মূলত সকাল থেকেই ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে। আমরা যদি আপনাকে একটু দেখাই, এখানে চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি আছে, অনেকেই লকডাউনের কথা মাথায় রেখেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অনেকে আসছেন এবং অনেকে বাড়তি বাজার করে নিয়ে যাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারছি যে যেহেতু লকডাউন আগামীকালকে থেকে 1 সপ্তাহ লকডাউন দিচ্ছে, সেই ক্ষেত্রে অনেকে বাসা থেকে বের হতে পারবেন না, এরকম আশঙ্কায় অনেকেই বেশ কয়েকদিনের বাজার একসাথে করে নিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে অভিযোগ করছেন অনেকে যে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিকের চেয়ে কিছুটা আজকে তারা বেশি দেখছেন এই পাইকারি বাজারে। তবে খুচরা বাজারের চাইতে পাইকারি বাজারে কিন্তু বলা চলে যে ক্রেতা সমাগম একটু বেশি। আর স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বলছেন, আমরা মূলত সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে যে বিষয়গুলো দেখছি যে স্বাস্থ্যবিধি মানার প্রতি জনসাধারণের বেশিরভাগ ক্ষেত্রে অনীহা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে অনেকে শুধুমাত্র মাস্ক পরেই স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা করছেন, কিন্তু বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা বা মনিটরিং এর তেমন কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পারিনি। এক্ষেত্রে যেটি আশঙ্কা করা হচ্ছে যে হুট করে লকডাউনের এই পরিস্থিতির কথা চিন্তা করে যারা বাজারে আসছেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাদের এরকম চলাচল, সেক্ষেত্রে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে কাঁচা বাজার বা নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে সেগুলো লকডাউনে সেসবে তেমন প্রভাব পড়বে না, এমনটা কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হলেও মানুষ কিন্তু বাজারে আসতে শুরু করেছেন এবং তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যে পরিমাণ দরকার তার চাইতে বেশি আজকে কিন্তু কেনাকাটা করতে তাদেরকে দেখা যাচ্ছে। তো রাজধানীর কারওয়ান বাজারের এখনকার যে পরিস্থিতি, বোঝা যাচ্ছে তাদের বেচাকিনা আরো বাড়বে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রিসোর্টের রুমে নারী সহ আটকের পর হামলা চালিয়ে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। তার আটকের গুজবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত নেতাকর্মীরা। পুলিশ জানায় জানমালের ক্ষয়ক্ষতি ও সংঘাত এড়াতে মামুনুলকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে এক নারীসহ অবস্থান করছিলেন হেফাজত নেতা মামুনুল হক। এ সময় তাকে অবরুদ্ধ করেন স্থানীয়রা। পরে সেখানে যান পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে মামুনুল তাদের জানান ওই নারী তার দ্বিতীয় স্ত্রী, 2 বছর ধরে সংসার করছেন, রিসোর্টে এসেছেন অবসর কাটাতে। মামুনুলের আটকা পড়ার খবরে সেখানে আসে হেফাজতের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় সেই রিসোর্টে। এক পর্যায়ে সাধারণের জানমাল রক্ষা ও সংঘাত এড়াতে মামুনুলকে ছেড়ে দেয় পুলিশ। জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য অগ্নিসংযোগ, ভাঙচুর এগুলো থেকে ক্ষয়ক্ষতি কমানোর জন্য যত দ্রুত সম্ভব ওনাকে ওই মুহূর্তে ওখান থেকে না সরানোর কোনো বিকল্প ছিল না এবং উনি ওনার যে মহিলার ওনাকে নিয়ে আসছেন ওনাকে ওনার দ্বিতীয় স্ত্রী হিসেবে উনি পরিচয় দিয়েছেন। পরে ছড়ানো হয় মামুনুলকে আটকের গুজব। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় হেফাজত নেতাকর্মীরা। ভাঙচুর, আগুন ধরিয়ে কায়েম করা হয় এক ত্রাসের রাজত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ। টহলে আসে বিজিবি। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ ও থানায় ভাঙচুর চালিয়েছে হেফাজত নেতা মামুনুল হকের অনুসারীরা। এতে 6 পুলিশ সহ 20 জন আহত হয়েছেন, আটক করা হয়েছে 9 জনকে। নারায়ণগঞ্জের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হলে তার অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে থানায় ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এতে 6 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
রোববার অমর একুশে গ্রন্থমেলা খোলা থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন জারি হলে সোমবার থেকে বন্ধ রাখার কথা ভাবছে বাংলা একাডেমি। এদিকে সোমবার থেকে লকডাউনের ঘোষণা জেনে বইমেলায় ভিড় করেন পাঠকরা। মাঝপথে মেলা বন্ধ হয়ে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার উদ্বেগে প্রকাশকেরা। সোমবার থেকে লকডাউনে যাওয়ার পরিকল্পনা সরকারের। এই খবরে পছন্দের বই কিনতে মেলায় ভিড় করেছিলেন পাঠকরা। একে তো ছুটির বিকেল, তার উপর লকডাউনের ঘোষণা। বইমেলায় পাঠক দর্শনার্থীর সমাগম একটু বেশি দেখা যায়, কোথাও কোথাও জটলাও বেঁধে যায়। লকডাউন ঘোষণা করেছে তো ওই জন্যই আসা। লকডাউন দিয়ে দিচ্ছে, হয়তো আর আসতে নাও পারি। আক্ষেপ তো থাকবেই, মানে বইমেলা হচ্ছে 1 মাস ধরে আমরা আসবো, বই কিনবো, দেখবো, ঘুরবো, এরকম আর কি। পরিস্থিতির শিকার যেহেতু আমরা সবাই, সারা বিশ্ব, এটা মেনেও নিতে হবে, প্লাস হচ্ছে একটু আক্ষেপ তো থাকবেই। বিশেষ পরিস্থিতিতে বইমেলায় অংশগ্রহণ করে শুরু থেকেই ঝুঁকিতে ছিলেন প্রকাশকরা। আশা ছিল মেলার শেষের দিকে ক্ষতি পুষিয়ে নেয়ার। এই যে ক্ষতি, আসলে এটা মানে কোনোভাবে পুষিয়ে নেওয়ার মতো আসলে সুযোগ নেই। লকডাউনটা যদি এলাকা ভিত্তিক দিত তাহলে আমার মনে হয় কিছুটা প্রকাশকরা ক্ষতি পুষিয়ে নিতে পারত। আসলে একটা আশঙ্কাজনক, কারণ হঠাৎ করে লকডাউন হয়ে পড়ে এটা ব্যবসা হয়তো একটু ক্ষতি হবে। কিন্তু 17 দিনে কিন্তু আমরা মানে মেলা প্রাঙ্গণে অধিক মানুষের আনাগোনা থাকলেও পাঠকের আনাগোনা কিন্তু খুবই কম ছিল। 17তম দিনে মেলায় নতুন বই এসেছে 164টি। সর্বমোট নতুন বইয়ের সংখ্যা 2113টি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরমের শুরুতে রাজধানীতে পানির সংকট। শান্তিনগরে পানি নেই 3 মাস। সংকট নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। তাদের গাড়ি থেকে পানি কিনতে গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এছাড়া ওয়ারী, জিগাতলা, মোহাম্মদপুর ও আজিমপুরেও পানির সংকট। ওয়াসা বলছে, নতুন পানির লাইন স্থাপনের কারণেই এই সাময়িক ভোগান্তি। কল ছাড়লে নেই পানি, তাই আটকে আছে বাসাবাড়ির নিত্যদিনের কাজ। এই চিত্র পুরো শান্তিনগর এলাকার। মাস যাবত আমাদের পানি নাই, তো আমাদের কোনো কিছু ঠিকমতো হচ্ছে না, রান্না বান্না, গোসল কোনো কিছু ঠিকমতো করতে পারছি না। পানি কিনে কিনে আমরা খাচ্ছি এবং সেই পানি তো রান্না করার যোগ্য হচ্ছে না। স্থানীয়দের দাবি 3 মাস ধরে পানি পাচ্ছেন না তারা। বারবার ওয়াসাকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এমন পরিস্থিতিতে ন্যূনতম চাহিদা মেটাতে ওয়াসার গাড়ির পানি কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। বিভিন্নভাবে কথা বললেই বলে যে 48 ঘন্টার মধ্যে আমাদের সমাধান হয়ে যাবে। 48 ঘন্টা হওয়া তো দূরে থাকা, আজকে 1 মাস যাবত 1 ফোঁটা পানি আমরা পাই না। ওনারা আশা দিয়ে যাচ্ছেন মানুষকে, অত এলাকার লোকজন সাংঘাতিকভাবে এফেক্টেড। এই পানির অভাবে মানুষ কিছুই করতে পারতেছে না। এইভাবে তো পানি সংরক্ষণ করে আসলে কি পারিবারিক কাজ করা যায় না। এমন অবস্থায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানালেন, পানি সরবরাহের জন্য নতুন নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরির কাজ চলছে। এজন্যই কিছু কিছু জায়গায় পানির সংকট। নতুন লাইন এবং পুরান লাইন এরা এখন পর্যন্ত কমিশন করতে পারেনি। হঠাৎ করে নতুন লাইন কমিশন না করেই তারা পুরান লাইনটা বন্ধ করে দিচ্ছে। তাতে করে তো তারা নতুন লাইনে পর্যাপ্ত পানি পাচ্ছে না। আমার মনে হয় এটা হয়ে যাবে সলভ। কাজে এটা ঠিক পানির স্বল্পতার জন্য হয়নি। 2015 সালের মে মাসে পানির লাইন পুনর্স্থাপন ও সম্প্রসারণের জন্য চুক্তি হয় ঢাকা ওয়াসার সাথে আরএফএল প্লাস্টিক্স সহ 3টি প্রতিষ্ঠানের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। 35 পরিচালক পদে ঢাকায় হোটেল রেডিসন ব্লু ও চট্টগ্রামে বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে হচ্ছে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। জয়ের ব্যাপারে আশাবাদী দুপক্ষই। তাদের প্রতিশ্রুতি পোশাক খাতের টেকসই উন্নয়ন। 2013 সালের পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আমেজ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে। পুরনো 2 শিবিরে ভাগ হয়ে ভোটের জন্য লড়ছেন রপ্তানি আয়ের প্রধান খাতের উদ্যোক্তারা। এক পক্ষ সম্মিলিত পরিষদ, এর নেতৃত্বে জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। দীর্ঘদিন বিজিএমইএতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। এই পক্ষে যোগ দিয়েছে স্বাধীনতা পরিষদও। অন্য পক্ষ ফোরাম, এর নেতৃত্বে আছেন হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শামসুদ্দিন। তিনি বিজিএমইএর সহসভাপতি ছিলেন। বর্তমান সভাপতি রুবানা হক এই শিবিরে আবারও লড়ছেন ভোটে। ভোটারের মন জয়ে প্রায় 1 মাস সময় পেয়েছে দুপক্ষ। 5 তারকা হোটেলে সভা, সেমিনার, ঘরোয়া মিটিং, সামাজিক মাধ্যমে প্রচার, এমন নানাভাবে সরগরম ছিল ভোটের মাঠ। এটা সত্য যে 2013 সালের পর এইবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। নিঃসন্দেহে সকলের কাছে একটা ফেস্টিভ। ভোটারদের আগ্রহ যথেষ্ট। আমাদের যারা মেম্বার আছে তারা তাদের চয়েস অনুযায়ী
ভোটিং করবে এবং সেই ক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই, আমি কোনো চিন্তা করছি না যে কিভাবে যেতে। সো একটা শান্তিপূর্ণ ইলেকশন হবে। ব্যবসায় অভিজ্ঞ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত তারুণ্যের সমন্বয়ে প্যানেল সাজিয়েছে দুপক্ষই, দিয়েছে দুর্নাম ঘোচানো, বাজার সম্প্রসারণ, করোনা মোকাবিলা সহ নানা প্রতিশ্রুতি। আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কোভিডের কারণে চ্যালেঞ্জগুলো আরো বেড়ে গেছে এবং সেই জন্য আমি মনে করি যে এটা খুব কনস্ট্রাকটিভ ভাবে এবং একটা অর্গানাইজড ভাবে এটাকে ফেস করতে হবে। ওই দলকে নির্বাচিত করতে হবে যাদের মধ্যে দোজ হু আর প্রফেশনাল, যারা ব্যবসায়ী, তারাই আসলে ব্যবসার পেইন বুঝবে। যারা ভালো ব্যবসায়ী না, তারা কিন্তু ব্যবসার পেইন বুঝবে না। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে ৩৫ পরিচালক পদে লড়ছেন ৭০ প্রার্থী, ভোটার প্রায় ২৫০০। সর্বোচ্চ পদে বিজয়ী প্যানেল ২০২১-২৩ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ গঠন করবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের শাল্লায় নতুন ধান কাটা নিয়ে বিপাকে নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘু পরিবারগুলো। তাদের ওপর হামলার পর থেকেই আতঙ্কে আছেন অনেকেই। হামলার পর হাওরে ধান কাটতে যেতে ভয় পাচ্ছে সংখ্যালঘু পরিবারের সদস্যরা। এই জন্য গোড়ায় ধান ওঠানো নিয়ে সংশয়ে রয়েছেন তারা। তবে জনপ্রতিনিধি বলছে নিরাপত্তা বলয় তৈরি করেই যেতে হবে ক্ষেত খামারে। সুনামগঞ্জের হাওরে ধান পাকতে শুরু করেছে। সপ্তাহখানেক পরেই শাল্লায় শুরু হবে ধান কাটা। তবে উপজেলার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় দায়ের করা 2 মামলায় বিপুল সংখ্যক অজ্ঞাতদের আসামি করায় গ্রেপ্তার আতঙ্ক পিছু ছাড়ছে না। আতঙ্কে থাকা সংখ্যালঘু পরিবারের সদস্যরা পাকা ধান কাটতে বাড়ির পাশের হাওরে যেতেও ভয় পাচ্ছে। এতে তাদের ধান গুলায় ওঠানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বুড়ো মৌসুম ফসল কাটার সময়, এই সময় আমাদের হামলা করতে পারে, এখনই আমার বাড়িঘর লুটপাট করছে। আর হাওড়ে তো যেমন এটা তো বিষয়ই না। বৈশাখ মাসে আবার কোনটা না হাঙ্গামা হয় নাকি তুই সবসময় এই বয়ে অন্তরটা খাসে। আমরা তো একটা ফসলের উপরে নির্ভর। এই গুরুত্বপূর্ণ দিনগুলো যেমন আমাদের এখানে নিরাপত্তা চাই। এমন পরিস্থিতিতে যার যার নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে বললেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। নিরাপত্তা তো যার যার চিন্তাধারা করবে না, নিজেদেরকেই নিতে হবে বললেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। নিরাপত্তা তো যার যার চিন্তাধারা করবে না। আর পুলিশ চিন্তাধারা, পুলিশ তো থাকবেই, পুলিশ ক্যাম্প থাকবেই। তবে প্রশাসন জানিয়েছে হাওরে ধান কাটা নিয়ে আতঙ্কের কিছু নেই। স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প বসানোর পরিকল্পনা রয়েছে। এরা তো পুলিশি অভিযানের কারণে পলাতক আছে সবাই, আর আসলেও কারণ এরা যদি স্বাভাবিক পরিস্থিতি হয়ও ফসল তোলার ক্ষেত্রে হবে না, কারণ এখানে ক্যাম্পগুলো স্থায়ী করারই চিন্তা ভাবনা করা হইতেছে। সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছি। এই এলাকার শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে জীবনযাপন স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত ইনশাল্লাহ পরিবেশ স্বাভাবিক আছে। ভাটি অঞ্চল সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় এক ফসলি বড় জমি এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিচার ব্যবস্থায় সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে ভালো অবস্থানে যেতে সরকারের পদক্ষেপগুলোর সঠিক বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। শনিবার ঢাকা চেম্বারের এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালমান এফ রহমান। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইজ অব ডুইং বিজনেস বা সহজে ব্যবসা সূচক। এই সূচকের অবস্থান বিবেচনায় নিয়ে বিনিয়োগ করেন অনেক বিদেশি বিনিয়োগকারী। কিন্তু বিচারিক ব্যবস্থার নানা জটিলতা এবং অব্যবস্থাপনা এখনও এই সূচকের উন্নয়নে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। শনিবার ব্যবসায় সংস্কার নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই। আলোচনায় সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী আইনের সংস্কার চান ব্যবসায়ীরা। সহজে ব্যবসা সুযোগে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে আইনগত বিভিন্ন সংস্কার প্রয়োজন। এটি প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি আমাদের রপ্তানি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দক্ষ বিচারিক ব্যবস্থা তৈরির উপর জোর দেন। এছাড়া ব্যবসায়ী সূচক উন্নয়নে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেন তিনি। একটা সিম্পল সিভিল মামলাটা কিন্তু 8 থেকে 10 বছরের আগে আমি কিন্তু একটাও কোনো কেস, এখানে ল সেক্রেটারিও আছেন, সমীর সত্তারও আছেন,
আমি তো কিন্তু কেউ আমাকে বলতে পারবে না 8 থেকে 10 বছর কমে কোনো সিভিল কেসের মামলা আপনার সেটেল করতে পেরেছে। বেসিক আইনে কিন্তু আমার সমস্যা নাই, ইট ইজ দ্য কেস ম্যানেজমেন্ট যেটা আমরা প্রপারলি করতে পারতেছি না। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কর দেয়ার মানসিকতা তৈরি করারও আহ্বান জানান তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার রমজান গ্রীষ্মকালে এই সময় প্রতিদিন বিদ্যুতের চাহিদা থাকবে 14,000 মেগাওয়াট, যা উৎপাদনে প্রস্তুতি রয়েছে বলে দাবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, উৎপাদন সংকটে লোডশেডিং হবে না, তবে সঞ্চালন ও বিতরণে ব্যর্থতার কারণে সাময়িক ভোগান্তি হতে পারে। গ্রীষ্মকাল আর সেচ মৌসুমের কারণে এখন প্রতিদিন বিদ্যুতের চাহিদা 13,000 মেগাওয়াট। 2 সপ্তাহ পর শুরু হবে রমজান, এ সময় বাড়বে বিদ্যুতের চাহিদা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, চাহিদা অনুযায়ী উৎপাদন নিশ্চিতে প্রস্তুত আছে কেন্দ্র। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক জ্বালানি নিশ্চিতে গত কয়েক মাস কয়লা মজুত করা হয়েছে। গ্যাস ভিত্তিক কেন্দ্রে প্রতিদিন 140 কোটি ঘনফুট গ্যাস পেলে খরচ না বাড়িয়েই উৎপাদন হবে বিদ্যুৎ। আর গ্যাস কম পেলে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে 1000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তেল চালিত কেন্দ্র। 14,000 মেগাওয়াট মিট আপ করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্পূর্ণ প্রস্তুতি আছে। 1400 থেকে 1500 MMCT গ্যাস যদি পাই, তাহলে 7,000 থেকে 7,500 মেগাওয়াট গ্যাস থেকে পেলে আমাদের যে প্রস্তুতি আছে তাতে 14,000 মেগাওয়াট আমরা মিট আপ করতে পারবো এবং সেক্ষেত্রে কোনো লোডশেডিং হবে না। উৎপাদন সংকট না থাকলেও রমজান শুরুর আগেই দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে। এবার রমজান মাসে নির্ভরযোগ্য বিদ্যুৎ থাকবে। 24 ঘন্টার বিদ্যুৎ আশা করা দুষ্কর। আবার ঝড় বদলে দিন আসতেছে, তারপরে যাবে, দেখা যাবে। সো এগুলিও আমরা উন্নত বিশ্বের মতো করতে গেলে উন্নত বিশ্বের মতো ব্যবস্থা নিতে হবে, উন্নত বিশ্বের মতো অর্থ খরচ করতে হবে। প্রস্তুতি চলতেছে। রমজানে বিদ্যুৎ জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিতে শিগগিরই সমন্বয় সভা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সেখান থেকে বিদ্যুৎ ভবিষ্যতে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহে দিন দিন বেড়েই চলেছে মশার অত্যাচার। দিনের বেলাতেও নিস্তার মিলছে না নগরবাসীর। মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ থাকলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। করোনা পরিস্থিতিতে ময়মনসিংহবাসীর বাড়তি ভোগান্তির নাম মশার উপদ্রব। দিন রাত কোনো সময়ই স্বস্তিতে থাকার উপায় নেই তাদের। গত বছরের তুলনায় এবছর মশার উপদ্রব বেড়েছে কয়েক গুণ। এলাকাবাসী বলছে, নিয়মিত পরিষ্কার না করায় সিটি এলাকার নালা নর্দমা হয়ে দাঁড়িয়েছে মশার প্রজননস্থল। কোনো জায়গায় স্থিরভাবে বসা যায় না। মশার উপদ্রবটা প্রচন্ড এবং খুবই বেশি। দিনের বেলায় আমরা কয়েল জ্বালায় কাজ করি। এক কথায় অতিষ্ঠ আমরা। একে তো করোনার ভয়, তারপরে আবার মশার উৎপাত। স্বাভাবিক জীবনযাপন খুব বিঘ্নিত হচ্ছে। এই মুহূর্তে মশার এই সমস্যা নিরসন করা খুবই জরুরি। কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম চলছে না নিয়মিত, অভিযোগ অনেকের। সাথে আছে মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সংশয়। ড্রেনগুলো পরিষ্কার করা উচিত, আর স্প্রে তো করা হচ্ছে। এই যে ময়লা আবর্জনা আছে, মানে গাছ, ছোট ছোট গাছ আগাছা, এগুলো পরিষ্কার করা উচিত। ইদানিংকালে ফগার মেশিন দিয়ে যে ধোঁয়া দিচ্ছে, এটি কতটুকু কার্যকর এটা সিটি কর্পোরেশনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তারা ভালো বুঝবেন, কিন্তু শহরের একজন বাসিন্দা হিসেবে আমার কাছে মনে হয় যেটি ফলপ্রসূ না। নিয়মিত কার্যক্রম চলমান আছে দাবি সিটি মেয়রের। তিনি বলছেন, মশার উপদ্রব থেকে বাঁচতে আরো কি করা যায় তা নিয়ে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মত। একই ঔষধ দীর্ঘদিন ব্যবহার করার কারণে যে রেজিস্ট্যান্স বা তাদের ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে কাজ করছি যে আমরা নতুন কোনোভাবে আমরা এটির সমাধান করতে পারি কিনা, এবং আমরা আরো সকলকে নিয়ে সম্পৃক্ত করে আরো জোরদারভাবে আমরা এই মশক নিধন কার্যক্রম শুরু করব। মশা থেকে বাঁচতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। নদী খালবিল শুকিয়ে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে অগভীর নলকূপগুলো। বিশুদ্ধ পানির জন্য হাহাকার দেখা দিলেও সমস্যা সমাধানে সহসা কোনো পথ দেখছে না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বেশিরভাগ এলাকাতেই সুপেয় পানির জন্য চলছে হাহাকার। বিশুদ্ধ পানির সন্ধানে
দূর দূরান্তে ছুটছে মানুষ। উপজেলার সারুটিয়া, হাকিমপুর, মনোহরপুর ও শৈলকুপা পৌরসভা সহ প্রায় 200 গ্রামে পানি সংকটে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। অচল হয়ে পড়েছে 20,000-এর বেশি নলকূপ। মাস ধরে পানি নেই, ওই অনেক দূরিতে নিয়ে আসি পানি, তার হচ্ছে অনেক দূরিতে নিয়ে আসি। আমার গরু বাছুর খুব কষ্ট। অন্যর বাড়িতে পানি একটু করে আইনে খাচ্ছি, তাও পানি তারা দিতে চাচ্ছে না। পানির এই পাড়ায় সবারই কষ্ট। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুকিয়ে গেছে খাল, বিল, পুকুর, এমনকি জলাশয়ও। এর প্রভাব পড়েছে কৃষি জমিতেও। ধানের মাটি ফাইটে চৌচির, এখন ধান কিভাবে বাঁচাবো? আমরা পাট বুনবো, খুব সমস্যা আছে। এখন মাঠটা পুরা জমিনে পানি দিতে হবে, মাঠটা পুরাই পড়ে রয়েছে। সরকার কর্তৃপক্ষ অফিসে গিয়েছিলাম যে আমাদের একটা সাবমার্সেলের ব্যবস্থা করে দেন, কিন্তু তারা দিতে চায় না। পানির এই সংকট নিরসনে তেমন কোনো তৎপরতা নেই সংশ্লিষ্ট বিভাগের। কর্মকর্তারা বলছেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান হবে না। 5 মাস বৃষ্টি হচ্ছে না, যে কারণে খাবার পানি ও সেচের পানির সংকট দেখা দিয়েছে। পানির স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 থেকে 35 ফিট নিচে নেমে গেছে, যে কারণে পানির সংকট সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে এই সংকট যাবে না। সুপ্রিয় পানির সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 নির্বাচিত হলেন তানজিয়া জামান মিথিলা। 9,000 প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট পরেন তিনি। শনিবার রাতে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজনে বিজয়ী নাম ঘোষণা করা হয়। প্রথম রানার্স আপ হয়েছেন ফারজানা ইয়াসমিন, আর দ্বিতীয় রানার্স আপ ফারজানা আক্তার অ্যানি। গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন সেরা 10 সুন্দরী। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। 16 মে যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্স 2020 প্রতিযোগিতার আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা। বিশ্ব করোনায় একদিনে প্রায় 8,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 28,58,000। নতুন শনাক্ত 5,23,000-এর বেশি। এ পর্যন্ত আক্রান্ত 13,13,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, আর সবচেয়ে বেশি শনাক্ত মিলেছে ভারতে। ব্রাজিলে শনিবার 1900-র বেশি মৃত্যু এবং 41,000 নতুন শনাক্ত হয়েছে। ভারতে 24 ঘণ্টায় 92,000 রোগীর দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে 514 জন। যুক্তরাষ্ট্রে মারা গেছে 790 জন, শনাক্ত 64,000। দেশটিতে 10 কোটির বেশি মানুষ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ পেয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5-এর 2 ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে হারে চটেছে বাফুফে। হেড কোচ জেমি ডে ব্যাখ্যায় সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন। লিখিত ব্যাখ্যা চেয়েছেন হেড কোচ ও সহকারী কোচের কাছে। রিপোর্ট সন্তোষজনক না হলে বিকল্প ভাবনার আভাস দিয়ে রেখেছেন বাফুফের সভাপতি। আর লকডাউনে সব ধরনের টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফাইনালের মতো মঞ্চে পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ নেই। সেখানে জেমির পরিকল্পনায় তারুণ্যকে প্রাধান্য দেয়া কতটা যৌক্তিক, এমন প্রশ্নে কোচের পরিষ্কার কথা। চ্যাম্পিয়ন দলই মাঠে নামিয়েছেন। পরিকল্পনার বাস্তবায়ন না হওয়ায় হারতে হয়েছে জামাল সুফিলদের। নেপাল ব্যর্থতায় দেশে ফেরার একদিন পর জরুরি সভায় বসেছে ন্যাশনাল টিমস কমিটি। তলব পড়েছে জেমিডে ও স্টুয়ার্ট ওয়াটকিসের। ফাইনাল ম্যাচের নানা বিষয়ে কৈফিয়ত চেয়েছেন বাফুফের সভাপতি। ঘণ্টা দুয়েকের সভায় নিজের ব্যাখ্যা দিয়েছেন জেমি। তবে কোচের ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি সালাউদ্দিন। মনে করতেছে যে সে তার বেস্ট টিম নামিয়েছে। দ্যাট ইজ ভেরি ফ্র্যাঙ্কলি হোয়াট হি থিংস। এটা নিয়ে আমরা কিছু ডিবেট করেছি। তো ডিবেটে সে বলতেছে যে ওই প্লেয়ারের ফিটনেস কম, অনেক কিছু বলেছে। সো আই সেড উই ডিড নট গেট এনি রেজাল্ট। সে এখনো বলছে যেই টিম দিয়েছে দ্যাট ইজ দ্য বেস্ট টিম। কোচিং স্টাফ নিয়ে এখনই কঠোর সিদ্ধান্তে যেতে চায় না বাফুফে। তবে বিকল্প ভাবনা আছে বাফুফে বসের। আপাতত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো নিয়েই পরিকল্পনায় মনোযোগ দিতে চান। সে পর্যন্ত এই ইংলিশ কোচের উপর আস্থা ম্যানেজমেন্টের। একটা সময় ফেলের স্টপেজ আছে, বিকল্প চিন্তা সবাই করছে এবং ইট অল ডিপেন্ডস যে কবে, কখন এবং কিভাবে তারাও শুধরাবে। ইফ দে ডোন্ট পারফর্ম ইমিডিয়েটলি এনিথিং ক্যান হ্যাপেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে শুরু লকডাউন।
নিরাপত্তার স্বার্থে মহামারীর সময়ে সকল টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত বাফুফের। শিগগিরই নেপাল বিপর্যয়ের কারণ জানতে খেলোয়াড়দের সাথে বসবেন বাফুফের সভাপতি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩০০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে লিভারপুল। এমিরেটসে প্রথমার্ধে ছন্দে ছিল না অলরেডস। ক্লপের দল জ্বলে ওঠে বিরতির পর, জোড়া গোল দেন দিয়েগো জোতা, অন্য গোলটি মোহাম্মদ সালার। এদিকে লেস্টারকে ২-০ গোলে হারিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল ম্যান সিটি। সেরিয়াতে হোঁচট খেয়েছে জুভেন্টাস। নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ওল্ড ব্লেডি। চিএসআর গোলে ইউভেন্টাস শুরুতে লিড নিলেও সানাব্রিয়ার জোড়া গোলে এরপর পিছিয়ে পড়ে। ইউভেন্টাস হার এড়ায় রোনালদোর গোলে। CR7-এর কৃতিত্বে সমতা নিয়ে মাঠ ছাড়লেও পয়েন্ট টেবিলের ৪-এ নেমে গেছে ইউভেন্টাস। টানা ১০ম শিরোপার স্বপ্ন ফিকে হয়ে গেছে দলটির। ৩৪ বছর পর শিরোপা জয়ের স্বাদ পেল রিয়াল সোসিয়েদাদ। কোপা ডেল রেতে ১-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। পুরো ম্যাচে বল দখলে এগিয়েছিল সোসিয়েদাদ, তবে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। মোট ২টি শট নেয় গোলপোস্ট বরাবর। বিলবাওয়ের আক্রমণেও ধার ছিল না। ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের ফরওয়ার্ড পুর্তোকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাও ডিফেন্ডার মার্টিনেজ। পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সোসিয়েদাদ ফরওয়ার্ড মিকেল ওয়ার সাবাল। এই গোলে ৩৪ বছর পর কোপা ডেল রে শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল সোসিয়েদাদ। করোনা লকডাউনে নতুন করে শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। নিউজিল্যান্ড সফর শেষে ১২ এপ্রিল লঙ্কার বিমানে ওঠার কথা ছিল টাইগারদের। এখন যা সরকারের সবুজ সংকেত এর উপর নির্ভর করবে। তবে সিলেটে সাউথ আফ্রিকার বিপক্ষে নারী দলের সিরিজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। ক্রিকেটে যখন গতি ফিরতে শুরু করেছে তখনই আবার জেঁকে বসল করোনা। নতুন করে এসেছে লকডাউনের ঘোষণা। ঘরোয়ার সাথে একাধিক আন্তর্জাতিক সিরিজ যখন পাইপলাইনে, তখন এমন পরিস্থিতি নতুন করে শঙ্কা তৈরি করল। লকডাউন আপাতত ১ সপ্তাহ হলেও পরিস্থিতি বলছে তা বাড়তে পারে। এমনিতেই নিউজিল্যান্ড সিরিজের বাজে পারফরম্যান্স আর সাম্প্রতিক নানা ইস্যুতে টালমাটাল বোর্ড। শঙ্কাটা বেশি বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। ৩১ মার্চ শ্রীলঙ্কা তাদের কোয়ারেন্টিন নীতিমালা আবারও কঠিন করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ৩১ মার্চ শ্রীলঙ্কা তাদের কোয়ারেন্টিন নীতিমালা আবারও কঠিন করেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা রওনা দিতে নতুন করে আলাপ আলোচনার প্রয়োজন পড়তে পারে। ১২ এপ্রিল আসার কথা পাকিস্তান যুব দলের। করোনা পরিস্থিতিতে সেই সিরিজটাও স্থগিতের চোখ রাঙানিতে পড়েছে। নানা শঙ্কার মাঝে স্বস্তি, লকডাউনের আগের দিন সিলেটে মাঠে নামছে নারী ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ইমার্জিং টিম। নারী উইংয়ের চেয়ারম্যানের বিশ্বাস, বায়ো বাবলে সিরিজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। আমাদের ডাক্তাররা নিয়মিত তাদের সঙ্গে রয়েছেন, ফিজিওরা রয়েছেন, এবং আমরা মনে করি যে পরবর্তী কোনো নির্দেশনা যদি সরকারের পক্ষ থেকে না আসে, আমরা এই সিরিজটি চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিকের সাথে শঙ্কায় পড়ে গেছে ঘরোয়া ক্রিকেট। মে জুনে জমজমাট থাকার কথা প্রিমিয়ার লিগ ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। সবকিছুই এখন করোনার হাতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২ রাউন্ড শেষে স্থগিত জাতীয় ক্রিকেট লিগ। পরিস্থিতি বিবেচনায় বিসিবি সিদ্ধান্তে সায় দিয়েছেন ক্রিকেটাররা। তবে দেশের প্রথম শ্রেণীর এই লিগ দ্রুত মাঠে ফেরানোর প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। প্রয়োজনে ক্রিকেটারদের বায়ো বাবলে রেখে এবারে জাতীয় লিগ শেষের তাগিদ তাদের। করোনা মহামারীতে ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ ছিল বিসিবি, যে চ্যালেঞ্জে 2টি সফল টুর্নামেন্ট আয়োজনে পাস মার্ক পায় বোর্ড। কিন্তু বড় পরিসরে ঘরোয়া ক্রিকেট ফেরাতে ভালো সময়ের অপেক্ষায় ছিল বিসিবি। দেরিতে হলেও ২২ মার্চ মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগ। দ্বিতীয় রাউন্ড চলাকালীন ক্রিকেটাররা পায় দুঃসংবাদ। করোনায় প্রতিদিন বাড়তে থাকে মৃত্যুর মিছিল। ঝুঁকি বিবেচনায় 2 রাউন্ড শেষে লিগ বন্ধ করতে বাধ্য হয় বিসিবি। তাতে আবারও অনিশ্চয়তায় ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করেছেন এই টুর্নামেন্টটা কন্টিনিউ করার জন্য, বাট আসলে পরিস্থিতির কারণে আমাদের এটা সম্ভব হয়ে ওঠেনি। ন্যাশনাল টিমের বাইরে যারা আছেন ১০০-১৫০ প্লেয়ার, তাদের একটা রুজির ব্যাপার। আমি আশা করব যে ক্রিকেট বোর্ড যদি আবার ভালো সিচুয়েশন হয় তখন হয়তো বা আবার চেষ্টা করবেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করার জন্য।
18 এপ্রিল তৃতীয় রাউন্ড শুরুর পরিকল্পনা ছিল বিসিবির, এখন সেটাও কিছুটা অনিশ্চিত। ঢাকা ও বিকেএসপিকে ভেন্যু করে লিগ শেষ করতে চায় বোর্ড, তবে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-20 কাপের মতো ক্রিকেটারদের বায়ুবাবলে রাখা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। ক্রিকেট বোর্ড যদি আবার ডিসিশন নেয় যে না বায়ুবাবলের মাধ্যমে আমাদেরকে আবার ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ড পারে, অভিজ্ঞতা যেহেতু আছে। তা আমার কাছে মনে হয় সব ক্রিকেটার আশায় আছে যে না 10 দিন পর কিংবা 15 দিন পরে আবার আমাদের ক্রিকেট ফিরে আসুক। সোমবার থেকে নতুন করে লকডাউনে যাচ্ছে পুরো দেশ। পরিস্থিতি খারাপ হলে বাড়তে পারে লকডাউন, তাতে পরিকল্পনা থেকে সরে আসতে হতে পারে ক্রিকেট বোর্ডকে। শঙ্কায় পড়বে ঢাকা প্রিমিয়ার লিগও। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। জোহানেসবার্গে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 2টায়। সেঞ্চুরিয়নে শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। জয়ের কাজ সহজ হয় বাবর আজমের সেঞ্চুরি ও ইমামুল হকের 50-তে। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দলে এক পরিবর্তন আনতে পারে মেনিন গ্রিন। অফ ফর্মে থাকা আসিফ আলীর বদলে সুযোগ পেতে পারেন হায়দার আলী। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে সাউথ আফ্রিকা। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে পিঙ্ক জার্সি পরে খেলবে প্রোটিয়ারা। সিরিজে 1-0 এগিয়ে পাকিস্তান। লকডাউনে অনিশ্চিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভবিষ্যৎ। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিওএ। সরকারের নির্দেশনা মেনেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ, জানিয়েছেন বিওএ মহাসচিব। নির্দেশনা না আসা পর্যন্ত আমি কোনো মন্তব্য এর মধ্যে করতে চাচ্ছি না, কিন্তু এর মধ্যে আমরা যা মনে করি যে প্রায় আমাদের সমস্ত 80% গেমস কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। দলীয় খেলা কিছুগুলো থাকবে, ইনশাল্লাহ সেটা আমরা কন্টিনিউ করব। নির্দেশনাটা যদি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আসে, সেটা প্রযোজ্য শুধু ঢাকার জন্য না, সমস্ত যেখানে আমাদের ডিসিপ্লিন, যেখানে ইভেন্টসগুলোতে সব জায়গায় সেটা প্রযোজ্য হবে ইনশাল্লাহ। আর এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।